50 টাকা আছে, এদিকটা 60 টাকা, 70 টাকা, 80 টাকা। তো মানুষ খিদে নিয়ে একটা হোটেলে ঢুকে খেতে, তো সে যদি আধ ঘন্টা 45 মিনিট বসেই রইলো। এই লোকে হাসবে আপনি টুপি পরে সাঁতার কাটছেন। উইকেন্ডে আসলে 2 বেডের রেট হবে 2500, সেটা 2+1 থাকবেন। যদিও মন্দারমণি এক্সপেন্সিভ আমরা জানি, যে জায়গাগুলোয় আমরা স্টে করি সেই জায়গাগুলোর আমরা প্রশংসাই করে থাকি। সকলে কিন্তু হালকা কম স্পাইসি অথচ টেস্টি খাবার বানাতে পারে না। এবার এদের নেগেটিভ পয়েন্টসগুলো। এই অঞ্চলের পুরনো গল্প জানতে হলে একে অবশ্যই জটায়ুর ভাষায় কাল্টিভেট করুন। আমার মা যা জ্বালিয়েছে সব থেকে বেশি তোমায় জ্বালিয়েছে তো। হ্যাঁ, সবাই হ্যাঁ বলছে। তারপর হয়তো একদিন জানা যাবে বা হয়তো জানা যাবে না যে তোমার সঙ্গে আমার বা আমার সঙ্গে তোমার আর কখনো দেখা হবে না। আমি এই সিরিজের প্রথম ভিডিওতেই বলেছিলাম যে মন্দারমণি ঘুরতে আসার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমি একটা জায়গায় জড়ো করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে যারা এখানে ঘুরতে আসার প্ল্যান করছেন তাদের সুবিধা হয়। কোনো ইনফরমেশন যদি বাদ পড়ে যায় প্লিজ আমাদের ইনস্টাগ্রাম বা এখানে মেসেজ করে জানান, আমরা সেটা জানানোর চেষ্টা করব। তার আগে একটু বলে নিই সকাল থেকে কি করলাম। এই 3 মক্কেল আজকেও কিন্তু সমুদ্রে স্নান করার সুযোগ মিস করেনি। জনগণ স্নান করতে যাচ্ছে। এই ফাঁকে একটু বলে দিই কোন সময় মন্দারমণি আসা উচিত। যারা সমুদ্র ভালোবাসেন তারা সারা বছর সমস্ত সিজনেই এখানে আসতে পারেন, আর পূর্ণিমার সময় যদি আসেন রাত্রিবেলা কিন্তু জায়গাটা অপূর্ব লাগবে। তবে বর্ষাকালে ওয়েদার ফোরকাস্টে ঝড়টরের সম্ভাবনা থাকলে সেই সময়টা না আসাই ভালো। আর গরমের ছুটি, বড়দিনের ছুটি, দোল উৎসব মানে এরকম ছুটির সময় এলে হোটেল বুক করে আসলেই বোধহয় ভালো। কাকে আজা আজা করছো? ওই দেখো বোট যাচ্ছে পিছনে। নেক্সট হচ্ছে এখানে আসবেন কিভাবে। যারা ট্রেনে আসবেন তাদের দীঘা বা রামনগর স্টেশনে নামতে হবে, সেখান থেকে গাড়ি বা টোটো রিজার্ভ করে পৌঁছে যাবেন হোটেল বা রিসর্টে। যারা বাসে করে আসবেন তাদের দীঘা কন্টাই রোডের ওপর নেমে টোটো বা গাড়ি ধরে থাকার জায়গায় আসতে হবে। এক্স্যাক্টলি কোন জায়গাটায় নামলে সুবিধা হবে সেটা হোটেল বা রিসর্টে কথা বলে জেনে নেবেন। আর যারা কলকাতা থেকে গাড়িতে আসার কথা ভাবছেন তারা স্ক্রিনের ওপরে আই বাটনে ক্লিক করে আমাদের এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে ফেলুন। খুব পরিষ্কার একটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে এখানে আসতে হবে। এবার গাড়ি নিয়ে আসার খরচ। আমাদের টোটাল টোল দিতে হয়েছে আসা যাওয়া মিলে 250 টাকা। যদিও একটা নতুন টোল তখনও শুরু হয়নি, এতদিনে সেটা নিশ্চয়ই শুরু হয়ে গেছে। সেটার জন্য ধরে নিন আরও 100-150 টাকা মতো খরচ হবে আপনাদের। তেলের খরচ গাড়ির মাইলেজের ওপর ডিপেন্ড করবে। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে মন্দারমণির ডিস্টেন্স কম বেশি 170 কিলোমিটার। আমাদের কলকাতা মন্দারমণি আসা যাওয়া, দীঘা, তালসারি, ঘোড়া সব মিলিয়ে টোটাল রাফলি 3400 টাকা মতো তেল পড়েছে। এখনো তো জলই নেই, এদিকে এসো। না না বাবা, এই লোকে হাসবে আপনি টুপি পরে সাঁতার কাটছেন। আরো 2-1টা মারুন মারুন আরো 2। বাহ, ভালো হয়েছে। কেন? এবারে বলি থাকার খরচ। মন্দারমণিতে সব ধরনের বাজেটের হোটেলই আপনারা পেয়ে যাবেন। আমরা যেখানে ছিলাম সেটার ভাড়া ম্যানেজারের কাছে শুনে নেওয়া যাক। উইকেন্ডে আসলে 2 বেডের রেট হবে 2500, সেটা 2+1 থাকবেন। 4 বেডের রেট হবে 4000, ওখানে 4+1 থাকবেন। আর যদি উইকেন্ডে আসছেন তাহলে রুমের রেট হবে 3000 প্লাস জিএসটি, ওটাও সেম। 2 বেড হচ্ছে 2+1, 4 বেডের হবে 4500 প্লাস জিএসটি, ওটা 4+1 থাকবেন।
এবার যদি এক্সট্রা ম্যাট্রেস সামাও অ্যাড করতে হয় সেটা এক্সট্রা চার্জ লাগবে 500। স্পেশাল ডিসকাউন্ট সেই অর্থে তো থাকে না, ওটা ফুডের উপর থাকে, সেটা সামাও হোলির টাইম আর পুজো ভ্যাকেশন এরকম। কিন্তু রুমের রেট এক্সেসিভ লেভেলের কিছু আপ অ্যান্ড ডাউন হয় না, ওই 200 বা 400 সামথিং এদিক ওদিক হয়, বাকি সেমই থাকে। আর খাওয়া দাওয়ার খরচটা আপনারা কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে, তবে পার হেড পার ডে কম বেশি 500 থেকে 1000 টাকা খরচা হবেই। আর আমার এদের ওই মিক্সড ভেজিটেবলগুলোর দাম, যদিও মন্দারমণি এক্সপেন্সিভ আমরা জানি, তো একটু একটু বেশি মনে হয়েছে, কিন্তু ওভারঅল 6 জনের জন্য মনে হয় ঠিক আছে। আর জলের দামটা ওরা 5 টাকা করে বেশি নেয় পার বটল, মানে 1 লিটারের বটলে। তো ওটা যদি কেউ মনে করেন যে একটা পেটি কিনে আনবেন, তো সেটা আনতেই পারেন। এবারে এখান থেকে কোথায় কোথায় ঘোরা যেতে পারে আপনারা এটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। মন্দারমণি বা তাজপুর লাইট হাউস, তাজপুর সি বিচ, দীঘা মেরিন ড্রাইভ, শঙ্করপুর বিচ, নায়কালী মন্দির, দীঘা মোহনা ফিশ মার্কেট, ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর সি বিচ, জগন্নাথ টেম্পল, চন্দনেশ্বর শিব টেম্পল, তালসারি, চাঁদপুর বিচ, মেরিন অ্যাকুয়ারিয়াম অ্যান্ড মিউজিয়াম, অমরাবতী পার্ক। এবার 3 রাত্রি 4 দিন থাকার পরে তরঙ্গমালা রিসর্টে কেমন লাগলো তার একটা ফিডব্যাক দিই। তবে আপনারা যদি এই রিসর্টটার ঘুরে দেখানোর ভিডিওটা এখনও দেখে না থাকেন, তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আগে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সাধারণত আমরা যখন ঘুরে বেড়াই তখন যে জায়গাগুলো আমরা স্টে করি সেই জায়গাগুলোর আমরা প্রশংসাই করে থাকি, যদি না খুব খারাপ কোনো এক্সপিরিয়েন্স হয়। কিন্তু আমি চেষ্টা করি যে যে জায়গাগুলোয় আমরা আছি, যেমন এই রিসর্টটার, এখানকার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট সমস্ত ইনফরমেশনই আপনাদের সঙ্গে শেয়ার করার। আমার মনে হয় তাতে যারা ঘুরতে আসছে, এখানে থাকার প্ল্যান করছে, তাদের জন্য এই ইনফরমেশনগুলো কাজের। এবং হোটেল কর্তৃপক্ষ যারা হোটেল চালাচ্ছে, তারা যদি মনে করে আমরা যারা ঘুরতে আসছি তাদের স্টেইং এক্সপিরিয়েন্স আরও বেটার হোক, তাদেরও এই ইনফরমেশনগুলো তাদের সার্ভিস আরও বেটার করার জন্য হেল্প করতে পারে। এদের প্লাস পয়েন্টসগুলো হলো, এক, এদের লোকেশন, এখান থেকে আপনারা ডিরেক্ট সমুদ্রে নেমে যেতে পারেন, কোনো অলিগলি ঘুরে নামার প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে এদের ব্যবহার, প্রত্যেকেরই ব্যবহার এত ভালো, কোনো কিছুতেই না নেই। তৃতীয় এদের খাবার দাবার, যদিও খাওয়া দাওয়া ব্যাপারটা রিলেটিভ, এক একজনের টেস্ট এক এক রকম। আমরা যেহেতু সিনিয়র লোকজনকে নিয়ে ট্রাভেল করছিলাম, এবং ইন জেনারেলও আমরা যখন ট্রাভেল করি তখন একটু হালকা ধরনের খাবার দাবার পছন্দ করি। সকলে কিন্তু হালকা, কম স্পাইসি অথচ টেস্টি খাবার বানাতে পারে না। এখানে খাওয়া দাওয়ার কিন্তু যথেষ্ট হালকা এবং যথেষ্ট টেস্টি। আমরা প্রথম 2 দিন মিক্সড ভেজ একটা অর্ডার করেছিলাম, সেটা এত ভালো বানিয়েছিল। যদিও এই কথাটা বলে রাখা ভালো যে আমাদের পাশে একজন ফ্যামিলি ছিলেন, তাদের কিন্তু আবার এদের খাবার অতটা পছন্দ হয়নি। চতুর্থ, এদের তারিফ, যদিও সেখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা পরে আমি বলবো যখন নেগেটিভ পয়েন্টসগুলো ডিসকাস করব। এরা উইকডেজে আমরা যে কটেজগুলোয় আছি যেখানে 2 জন থাকতে পারেন, সেগুলো 2500 করে নেয়, এবং উইকেন্ডের মধ্যে কিন্তু এরা অনেক সময় ফ্রাইডে নাইটও কাউন্ট করে। তো ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই সেম কটেজগুলো 3500 রেট হয়ে যায়। ফিফথ হচ্ছে এদের পিছনের এই ঝাউবনটা, এই ঝাউবনের ছোট্ট একটা যে জঙ্গল মতো আছে, ওখানে বসার জায়গা আছে, বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। 6 পয়েন্ট হচ্ছে যে পিছনে বেঞ্চগুলো দেখছেন, এখানে আপনারা সারাদিন বসে আড্ডা মারতে পারেন, গল্প করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। গরমকালে হয়তো সারাদিন বসতে পারবেন না, শীতকালের জন্য তো ভীষণই ভালো। 7 পয়েন্ট, এদের পুল, যেটা আমি আগের দিনও বলেছি, ভীষণই ভালো। মনে হয় যেন অ্যাজ ইফ সমুদ্রে গিয়ে মিশেছে। যদি একটু হাইটটা বেশি হতো অথবা আর একটু এজে হতো, তাহলে তো মানে সকলেই বোধহয় এই হোটেলে এসেই উঠতেন। নেক্সট পয়েন্ট, এরা ক্লেম করছে, এরা বলছে এরা ফ্যামিলি ছাড়া কাউকে অ্যালাউ করে না, অথবা গার্লস অনলি গ্রুপকে অ্যালাউ করে। ফলে এখানে আপনি একটা মোটামুটি ছিমছাম এবং ভদ্রস্থ, মানে ফ্যামিলি নিয়ে এলে যে ধরনের পরিবেশ আপনারা পছন্দ করেন সেরকম পাবেন। যদিও এটা একেবারেই আমি বলছি না যে ফ্যামিলি নিয়ে এলেই তারা খুব ভালোভাবে বিহেভ করবে, তবে আমি সাজেস্ট করব যদি আপনারা এখানে আসেন, এখানে থাকবেন বলে মনে করেন, তাহলে সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 4টে দিন যেহেতু লোকজন কম হয়, তাই আপনারা এই পুলটার পুরো সদ্ব্যবহার করতে পারবেন। নয়তো যেটা হয়, এখানে 33টা মতো রুম আছে, এই 33টা রুম ছাড়াও এদের পিছনে কিছু পুরনো কটেজ আছে, সেখানেও গোটা 24 মতো রুম আছে। মানে সকলেই যারা এখানে থাকবেন তারা এই পুলটা ব্যবহার করতে পারবেন। ফলে আপনারা হয়তো সবসময় পুলটা ফাঁকা পাবেন না। যদি সোমবার বা এই ধরনের সময় আসেন, তাহলে পুলটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন দিনের বেলা এবং রাত্রের বেলা। হ্যাঁ, এবার এদের নেগেটিভ পয়েন্টস মানে যেগুলো এরা ইমপ্রুভ করতে পারে। এক হচ্ছে রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা। যে কোনো ডিসেন্ট হোটেলে বা থাকার জায়গায়
রুম দেওয়ার আগে রুমটা অ্যাটলিস্ট একবার ক্লিন করে দেওয়া উচিত। আমরা 3টে রুম নিয়েছিলাম এবং একদিন আমাদের একটা রুম চেঞ্জও করতে হয়েছে, যেহেতু থার্ড ডেতে, যেহেতু সেই রুমটা আগে থেকে অন্য কেউ বুক করে রেখেছিল। প্রত্যেকটা রুমেরই কাভার থেকে আরম্ভ করে অনেক জায়গা, সেগুলো ভীষণই অপরিষ্কার। পরিষ্কার পরিচ্ছন্নতা এইটুকু কিন্তু সকলে এক্সপেক্ট করে, সুতরাং এটার দিকে কিন্তু নজর দিতে হবে। দ্বিতীয় হচ্ছে এদের সার্ভিস, মানে উইকডেজে যদি আপনি আসেন তাহলে এদের সার্ভিস খুবই ভালো থাকে, কিন্তু প্রবলেমটা শুরু হয় যদি এদের লোক বেশি হয়। লোক বেশি হয়ে গেলে, যেহেতু এদের সার্ভিসের লোক কম, ফলে আপনার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যে কোনো কিছু ডেলিভারি করতে কিন্তু একটু টাইম লাগে। এবার এরা কিছু এক্সট্রা লোকজন নেয়, কিন্তু তারা যেহেতু রেগুলার কাজ করে না এবং তারা যেহেতু খুব একটা দক্ষ নয়, তাদের কিন্তু সার্ভিস খুব একটা ভালো নয়। এটাই কিন্তু অবশ্যই নজর দিতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের যে রুলস রেগুলেশন সেগুলো একটু স্ট্রিক্ট করা উচিত। অনেকেই তো মানে নাক ঝাড়া থেকে আরম্ভ করে অনেক কিছুই করছে, যেটা কিন্তু একেবারে কালকে এই জিনিসটা হওয়াতে আমি কালকে পুলেই নামতে পারিনি, আমার ইচ্ছেই হলো। কোনো বাথরুমে বালতি ছিল না, কোনো বাথরুমে মগ ছিল না, সেগুলো বলাতে ওরা দিয়ে দিল সঙ্গে সঙ্গে, কিন্তু এগুলো যদি প্রথম থেকেই থাকে তো ভালো হয়। সিনিয়র লোকজন তো ভোর 5টা নাগাদই উঠে পড়ে, ফলে ওদের চা বা ওই ধরনের কিছু দরকার হয়। ফলে যদি একটা ইলেকট্রিক কেটেল থাকতো তাহলে খুব ভালো হতো। যে কোনো কারণেই হোক সেগুলো দেখতে পেলাম না, তো সেটা দিলে ভালো। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। আচ্ছা, একটা কথা ভেবে বলুন তো, কোনো জায়গা যখন আমাদের ভালো লাগে সেটা সুন্দর তো হতেই হবে, কিন্তু তার ওপর সেখানকার মানুষজনের ব্যবহার যদি সুন্দর হয়, তাদের আতিথেয়তা যদি আন্তরিক হয়, তাহলে সেই জায়গাটা, সেখানকার মানুষগুলো আমাদের মনে সারা জীবনের মতো রয়ে যায়, তাই না? যাদের জন্য মন্দারমণির তরঙ্গমালা রিসর্টে কাটানো এই কয়েকটা দিন আমাদের মনের সারা জীবন থেকে যাবে, তারা হলেন সুশান্ত পাপ। এই অঞ্চলের পুরনো গল্প জানতে হলে একে অবশ্যই জটায়ুর ভাষায় কাল্টিভেট করুন। মধুরিমা জস। আমরা আরেকদিন থাকতে চাইছিলাম, আমাদের থাকতে দিলেন না, কি করা যাবে। আজকে রুম আমাদের তো নেই, তাই দ্যাটস ওয়াই আমরা এক্সটেন্ড করতে পারলাম না। আমার নাম অভিজিৎ পণ্ডা। আপনার প্রসেনজিৎ দাস। এদের ব্যবহার অসাধারণ, এরা ফুলটা সমস্ত মানে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা কোথায় বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে কন্টাই। আমার এখানে রামনগর। তোমার নামটা বলো? শিবশঙ্কর সরণ। এ কিন্তু একদম মানে আমার মা যা জ্বালিয়েছে সব থেকে বেশি তোমায় জ্বালিয়েছে তো। হ্যাঁ, সব থেকে বেশি একে জ্বালিয়েছে, আবার হ্যাঁ বলছে, একেও জ্বালিয়েছে। তোমার নাম কি গো? সঞ্জয়। তো এই দুজনকে সব থেকে অত্যাচার করেছে। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? এবার বাড়ি ফেরার পালা। আমরা বেরোচ্ছি, ঘড়িতে এখন 11টা 15। কেন জানি তারাপদ রায়ের একটা কবিতা খুব মনে পড়ছে। কবিতাটার নাম এক জন্ম। অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এভাবে যাবে দিনের পর দিন, বছরের পর বছর। তারপর হয়তো একদিন জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার বা আমার সঙ্গে তোমার আর কখনো দেখা হবে না। কাকা ভালো থাকবেন, চলি। এই রাস্তাগুলো এত সরু যে এখানে ট্রাফিকের জ্যাম। আমরা 2 দিন থাকবো বলে 3 দিন রইলাম, 3 রাত্রি রইলাম। এখানটা এত ভালো লেগে গেছিল, সময় থাকলে অন্তত আরও আরেকটা দিন থেকে যেতাম। এটা এত পপুলার একটা ঘোরার জায়গা, এত মানুষ গাড়ি নিয়ে আসেন, এত বাস চলে এখানে। প্রশাসন নিশ্চয়ই রাস্তাটা চওড়া করার কথা ভাবছে। আর রাস্তাটা এরকম হওয়াতে এখানে অ্যাক্সিডেন্টও হয় প্রচুর। আবার বলছি, সাবধানে নয়, খুব সাবধানে গাড়ি চালাবেন এখানে। ওরে বাবা, পিল পিল করে গাড়ি ঢুকছে। পুলিশেরা বলিহারি, এত সরু একটা রাস্তায় রোড সেফটির জন্য মিছিল বার করে পুরো রাস্তাটাই ব্লক করে দিয়েছে। কত করে ডাব? এটা 50 টাকা আছে, দিকটা 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এখানে একটু সস্তা হওয়া উচিত তো। না, সস্তা রেটে এখন রেট হচ্ছে না তো। তো ডাব কোথা থেকে আসে? ডাব আমাদের বাইরে থেকে আসে। কোথা থেকে? বাইরে থেকে।
সেটা কোথায়? বাইরে থেকে আসে, মানে আমাদের এখানে লোকাল নয়। এখানে যে একটা গাছ নারকেল গাছ। এত ডাব গাছ নেই বাইরে থেকে। 50-এর দুটো দাও, 50-এর গুলো এত ছোট দিও না। এটা মিষ্টি হবে, এগুলো কিন্তু মিষ্টি হবে না। 60-এর মিষ্টি দিচ্ছি। মিষ্টি হলে পয়সা দেবে, না হলে লাগবে না। ঠিক আছে কাকু, মিষ্টি নয়? শ্বাস আছে ভালো? মিষ্টি নেই। কলকাতা শহরে ডাবের যা দাম, এখানেও একই দাম ডাবের। হ্যাঁ, বরং কলকাতা সস্তা। ডাবগুলো ঠিক জমলো না, কিন্তু এই স্ট্রিটটায় কিন্তু ফ্রিকোয়েন্টলি ডাবের দোকান আছে। 1:50 বাজে পৌঁছে গেলাম নন্দকুমার মোড়। রিসর্ট থেকে আমরা বেরিয়েছিলাম 11:15-তে, আর যখন আমরা বম্বে রোডে এসে পৌঁছলাম তখন ঘড়িতে 2:21। কোলাঘাটে শেরে পাঞ্জাবে খাবো ভেবেছিলাম, কিন্তু এত ভিড় ছিল আর প্রচণ্ড খিদে পাচ্ছিল আমাদের, তাই আমরা পাশের একটা ছোট্ট ধাবায় লাঞ্চ সেরে নিলাম। কি বলছিলে তুমি? আমি বলছিলাম যে যখন এখানে ধাবা ছিল, হাজার হাজার লোক যাতায়াতের পথে ধাবায় বসে খেত, রুটি তড়কা এবং চা, এক গ্লাস চা, খাঁটি দুধের চা, হ্যাঁ, খেয়ে লোকে তৃপ্ত হয়ে যে যার মানে জায়গায় চলে যেত। এখন কিন্তু সেই উপায়টা নেই। ধাবা নেই, তার বদলে কতগুলো ব্যবসায়িক দোকান হয়েছে। সেই দোকানে অসম্ভব দাম জিনিসপত্রের, এবং তার কোয়ালিটিও একেবারে যে খুব মনোমুগ্ধকর এমন নয়। এবং সেখানে লোককে বসে থাকতে হবে লাইন দিয়ে। অর্ডার দেওয়ার পর 8 ঘন্টা 45 মিনিট বসে থাকার পর ওরা সার্ভ করবে খাবার। তো মানুষ খিদে নিয়ে একটা হোটেলে ঢুকে খেতে, তো সে যদি 8 ঘন্টা 45 মিনিট বসেই রইলো, হ্যাঁ, তাহলে তার আর লাভটা কি হলো? তো এখন মুশকিল হচ্ছে যে মানুষ এইটাই অভ্যস্ত হয়ে গেছে। পছন্দ মতো সাদামাটা খাবার এইসব জায়গায় পাওয়া যাবে না, উপায় নেই, মানুষকে তাই খেতে হবে, এই আর কি। আফটার লাঞ্চ পান খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তখন বাজে 3:33। ছোটবেলায় মামার বাড়ি থেকে বা অন্য কোথা থেকে ট্রেনে করে যখন কলকাতা ফিরতাম, কোলাঘাট ব্রিজ ক্রস করার সময় মনে হতো এই তো আরেকটু গেলেই হাওড়া স্টেশন, কলকাতা পৌঁছে যাব। ধুলাগড় টোল, ঘড়িতে এখন 4:17। এখানে মাথার উপরের এই রোড সাইনটা যেখানে লেখা আছে কলকাতা যেতে গেলে বাঁদিকে টার্ন নিতে হবে, এটা মিস করে বাঁদিকের বাইলেনটা যদি না নেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। বেশ অনেকটা ঘুরে আসতে হবে কলকাতায় ঢুকতে গেলে। অবশ্য যারা নর্থ কলকাতার দিকে যাবেন তাদের জন্য বেলুর ব্রিজ বা দক্ষিণেশ্বর দিয়ে ঢোকাই বেটার। বম্বে রোড ছেড়ে কোনা এক্সপ্রেসওয়েতে এসে পৌঁছলাম 4:31 নাগাদ। সাঁতরাগাছি স্টেশনের কাছে ছোট গাড়ির জন্য করা বাঁদিকের লেনটা মিস করে যাওয়াতে প্রায় 10 মিনিট লরির লাইনে আটকে থাকতে হলো। সেকেন্ড হুগলি ব্রিজে উঠলাম, তখন বাজে 5:03। 5:15টায় মা ফ্লাইওভার। পাকসাকাস 7 পয়েন্টে এসে পৌঁছলাম 5:21-এ। মন্দারমণি থেকে বেরিয়েছিলাম আমরা 11:15-তে, বাড়ি ঢুকলাম 5:36। সো টোটাল ট্রাভেল টাইম ইনক্লুডিং ব্রেকস 6 ঘন্টা 15 মিনিট। ভালো থাকবেন, সিট বেল্ট পরে গাড়িতে বসবেন, আর যে জায়গাতেই ঘুরতে যাবেন জায়গাটা দয়া করে নোংরা করবেন না।